স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। আমাদের সাথে যুক্ত আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মোট প্রাণহানি 27,654 জন। এছাড়া নতুন শনাক্ত হয়েছে 645 জন। এটি আজকের তথ্য। দর্শক, সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আর ফোন করতে হবে 0222229231 অথবা 09666777-311 এই নাম্বার দুটোতে সরাসরি প্রশ্ন করার কোনো সমস্যা বা বিভ্রান্তি থেকে মুক্তির সুযোগ রয়েছে এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগত ডাক্তার আব্দুস শাকুর খান। আমরা করোনাকালী চিকিৎসাপত্র, করোনা সংক্রান্ত সব কিছু নিয়ে আলোচনা করব। আপনি যেহেতু একজন মেডিসিন বিশেষজ্ঞ, পাশাপাশি বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আপনার কাছে শুরুতেই জানতে চাই, আজকে মৃত্যুর সংখ্যা 7 জন। আমরা দেখছি যে দিনে দিনে আসলে সংক্রমণও যেমন কমছে, মৃত্যু হারও কমছে। গত বছরও আমরা এটি লক্ষ্য করছি, একটা সময় সংক্রমণ এবং মৃত্যু হার কমে গিয়েছে। আসলে ভবিষ্যতে কি হবে, কিংবা আবারও কি এই সংক্রমণ কিংবা মৃত্যুহার বাড়তে পারে? নতুন কোনো উপসর্গ, নতুন কোনো সিমটম, নতুন কোনো ভাইরাসকে আসতে পারে? প্রথমেই আমি বলে নেই, আমরা একটা স্বস্তির জায়গায় আছি, এটা ঠিক। কারণ আমরা 15 দিন বা তারও একটু বেশি, বোধহয় 5%-এর নিচে সংক্রমণে আছি, এবং মৃতের সংখ্যাও কমে আজকে বোধহয় অনেকটা সর্বনিম্ন পর্যায়ে এসছে 7 জন। এটা হচ্ছে আপাত স্বস্তি। যেহেতু এটা ভাইরাস বাহিত একটি অসুখ, এখানে প্রকৃতি এবং আমাদের এই দুটো বিষয়ের উপর নির্ভর করে সংক্রমণটা কোন দিকে যাবে। তো আমরা যদি এখন বিবেচনা করি যে আমরা কোন পর্যায়ে আছি, তাহলে বলবো যে আমরা একটা স্বস্তির পর্যায়ে আছি। কিন্তু এই স্বস্তি কি ক্ষণিক, না দীর্ঘদিনের জন্য, নাকি এটা চিরদিনের জন্য, আমি বলবো সেটা সময় আসলে বোঝা যাবে। তবে একটি জিনিস বোঝা যায়, এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে এটা স্বস্তির হলেও আগামী দিনকে ভালো রাখতে হলে, আগামী দিনে ভালো থাকতে হলে আমাদেরকে আসলে আরো বেশি সতর্ক হতে হবে। সতর্কতার অবস্থান থেকে আমাদের সরে আসলে চলবে না, এবং কোনো নতুন ধরনের ভাইরাস যেন কোনো দেশ থেকে এই দেশে আবার আগমন না ঘটে, সেটাও খেয়াল করতে হবে। আমরা জানি যে ভাইরাস অনেক সময় সংক্রমণের মাত্রা কমে যায়, কিন্তু পরবর্তীতে আবার একটা নতুন স্ট্রেন আসতে পারে। তো ভবিষ্যতের এই ধরনের চিন্তা থেকে আমাদেরকে সাবধানতা বজায় রাখতে হবে। আচ্ছা, আমরা গেল বছর দেখেছি, মানে চলতি বছরে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তারপর হচ্ছে আফ্রিকান ভেরিয়েন্ট, এসব আসলে মানুষকে খুব ভুগিয়েছে, মৃত্যু সংখ্যা অনেক বাড়িয়েছে। সামনে কি এই ধরনের নতুন কোনো ভেরিয়েন্ট আসতে পারে? আপনাদের আসলে অভিজ্ঞতা কি? এখনও যেহেতু এটা গবেষণা চলমান, সেই ক্ষেত্রে ভ্যাকসিন আসলে কতটুকু কার্যকর, কিংবা ভ্যাকসিন প্রক্রিয়া চলমান থাকলে এটা কমবে কিনা? প্রথমে একটা স্বস্তির কথা বলি যে আমাদের যে চলমান প্রক্রিয়ায় ভ্যাকসিন আছে, এটাও যে চলমান ভাইরাস স্ট্রেন সেটার জন্য কার্যকর, এটা একটা স্বস্তির বিষয়। কিন্তু যেহেতু ভাইরাস স্ট্রেন চেঞ্জ হতে পারে এবং কোনো কোনো জায়গায় নতুন একটি স্ট্রেন আফ্রিকাতে পাওয়া গেছে, সেই স্ট্রেনের বিবেচনায় যদি আমরা মনে করি যে আগামীতে নতুন কোনো স্ট্রেন আমাদের এখানে আসবে, তখন সেই স্ট্রেন এই ভ্যাকসিন সেই স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর হবে কিনা সময় বলে দিবে। তবে আমরা এখন পর্যন্ত আশাবাদী যে উপস্থিত যতগুলো স্ট্রেন আছে দেশে এবং দেশের বাইরে, সেগুলোর বিরুদ্ধে বর্তমান চলমান ভ্যাকসিন কিন্তু কার্যকর। অর্থাৎ আমাদের চলমান ভ্যাকসিন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং আশা করতে হবে নতুন ধরনের কোনো স্ট্রেন যেন আর আমাদের মধ্যে না আসে। নিশ্চয়ই, এটি একটি আশার বিষয় আপনি যে বিষয়টি বললেন। আমি একটু ফুসফুসের বিষয়ে আসতে চাই, যেহেতু আপনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ। একটু ফুসফুসেই তো আক্রমণ করে মূলত করোনা ভাইরাস। সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা একটু আমি জানতে চাই যে এই যে মৃত্যুহার কমে আসছে, সংক্রমণ কমে আসছে, এর কারণটা কি মানুষের সচেতনতা, নাকি পারিপার্শ্বিকতা, সব মিলিয়ে? এটা আসলে সব মিলিয়ে বা সার্বিক। কারণ হলো আমাদের সতর্কতা 1 নম্বরে আসবে। আমরা যদি সতর্ক হই, তাহলে আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আমরা বোধহয় কিছুটা সতর্ক, এটা আমাদেরকে বলতেই হবে। আর দ্বিতীয়ত হলো, এটা একটা ন্যাচারাল প্রসেস। ভাইরাস একটি নির্দিষ্ট মেয়াদের পরে দেখা যায় ন্যাচারালি অনেক সময় দুর্বল হয়ে যায়, এবং পরবর্তীতে এই দুর্বল অবস্থাও বিরাজ করতে পারে, আবার নতুন কোনো স্ট্রেনও আসতে পারে। আমরা যে অবস্থায় আছি, এই স্বস্তির অবস্থায় আসার পিছনে আমাদের সচেতনতা, সার্বিক অবস্থা, চলমান ভ্যাকসিন প্রক্রিয়া ইত্যাদি মিলেই হয়তো আমরা এই ফলাফলটা পাচ্ছি। নিশ্চয়ই। এখন যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, এখন মৃত্যুহার এবং সংক্রমণ দুটোই কম, এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের আসলে ফুসফুস কতটা আক্রান্ত হচ্ছে, মানে আপনার অভিজ্ঞতায় আসলে কি বলে? আপনারা তো এখনো চিকিৎসা করে যাচ্ছেন করোনা পেশেন্টদের। এটা আমাদের প্রাপ্তির বিবেচনায় বলতে হবে। আমরা এখনো দেখছি যে আক্রান্ত মানুষের মধ্যে 2টা ধরন আছে। যারা ভ্যাকসিনেটেড হয়েছেন,
তারা আক্রান্ত হচ্ছেন কম মাত্রায়, তাদের ক্ষেত্রে সাধারণত মারাত্মক সংক্রমণ দেখা যাচ্ছে না। আবার যারা এখনো ভ্যাকসিনেটেড হননি তাদের মধ্যে যারা সংক্রমিত হচ্ছে তাদের কিন্তু আগের মতোই দেখা যাচ্ছে, কারো কারো ফুসফুস আক্রান্ত হচ্ছে এবং মারাত্মকভাবে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে, যদিও এই মাত্রা বা এই সংখ্যা আগের তুলনায় অনেক কম। অনেক কম, অর্থাৎ যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা আক্রান্ত হলেও তারা আসলে ওই পর্যায়ে যাচ্ছে না যে পর্যায়ে গেলে মৃত্যু হতে পারে কিংবা অবস্থা খুব খারাপ হতে পারে। এটি একটি ভালো বিষয়। আমি একটু শিশুদের বিষয়ে আসতে চাই। আসলে আপনার অভিজ্ঞতায় আপনি কত বছরের ঊর্ধ্বে দেখেছেন যে করোনা সংক্রমিত হয়েছে, মানে সর্বনিম্ন বয়সটা আসলে কত, আপনার অভিজ্ঞতায় জানতে চাই। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতায় বলতে হবে, অথবা আমি যে পারিপার্শ্বিক খবর রাখি সেই অভিজ্ঞতা বলবো। আমরা প্রথম পর্যায়ে যখন এই কোভিড আসে তখন আমরা একটি পেডিয়াট্রিক গ্রুপ অর্থাৎ শিশুদের মধ্যে সংক্রমণ খুবই কম পরিলক্ষিত দেখেছি। কিন্তু যখন এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট আসলো তার পরবর্তীতে আমরা দেখলাম বয়সের বিভাজনটা অনেকটাই আগের মতো আর নাই, অর্থাৎ শিশুদের ক্ষেত্রেও এই সংক্রমণ দেখা গিয়েছে। এবং আমরা যতটা রিপোর্টেড তাতে দেখা গেল যে অল্প মাত্রার সংক্রমণের অবস্থা দেখা গেলেও 5 বছরের নিচের শিশুকেও আমরা পেয়েছি করোনা আক্রান্ত। এবং অর্থাৎ বলা যায় যে পেডিয়াট্রিক গ্রুপের নিম্ন বয়সের গ্রুপের মধ্যেও এই করোনা সংক্রমণ দেখা গিয়েছে। স্বস্তির একটি বিষয় ছিল যে পেডিয়াট্রিক গ্রুপ বা শিশুদের মধ্যে এই সংক্রমণের ধরনটা অত মারাত্মক হয়নি। এটা একটি আশার বিষয় নিশ্চয়ই। এখন তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা এখন স্কুলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে তাদের সচেতনতাটা কতটুকু জরুরি আপনার কাছে মনে হয়? জি, আমি প্রথমেই বলবো যে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে স্কুল খুলেছি, এটা খুলতে হবে এবং বাঞ্ছনীয় ছিল। তবে এটা একটা বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটা ত্রিপক্ষীয়। অর্থাৎ যে অভিভাবক বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন সেই পারিবারিকভাবে একটা শিক্ষা দিতে হবে, সে যেন বিধিনিষেধ মেনে চলে। আরেকটি হচ্ছে শিক্ষার্থী, তারা একটা ডিসিপ্লিন অংশ সমাজের, তাকেও বুঝতে হবে যে তার স্কুল চালিয়ে যেতে হলে তাকে সুস্থ থাকতে হবে এবং বিধিনিষেধ মানতে হবে। আরেকটি হচ্ছে স্কুল কর্তৃপক্ষ। আমি এখন পর্যন্ত যেটা দেখছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সচেতন এবং তারা আশাব্যঞ্জক সাড়া দিয়েই কিন্তু এই ধরনের বিধিনিষেধ পালন করে যাচ্ছেন। নিশ্চয়ই। আমি একটু অন্যান্য প্রসঙ্গে আসতে চাই, যেহেতু আপনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ। যারা সিওপিডিতে আক্রান্ত, তারা যদি করোনায় আক্রান্ত হন তাদের রিস্কটা আসলে কতটুকু থেকে যায়? আমরা সবসময় জানি সিওপিডি হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের একটা রোগ। এখানে ফুসফুসের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বারবার বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্তের সম্ভাবনা থাকে। স্বাভাবিকভাবে করোনার ক্ষেত্রেও একই, আপনি একটু আগেই বলেছেন করোনা পারে, কারণ হচ্ছে এটি একটা রেসপিরেটরি ভাইরাস। শ্বাসনালী, ঊর্ধ্ব শ্বাসনালীতে প্রথম এটা সংক্রমণ ঘটায়, পরবর্তীতে ফুসফুসে। যারা সিওপিডি রোগী তাদের ফুসফুস যেহেতু দুর্বল, সিওপিডি যদি অনিয়ন্ত্রিত থাকে তাদের ক্ষেত্রে ফুসফুস সংক্রমণ হয়ে নিউমোনিয়া হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে কি অ্যাজমা, আমি যদি হাঁফানির কথা বলি, সেই ক্ষেত্রে অ্যাজমা রোগীরাও কতটা ঝুঁকিপূর্ণ সেটাও যদি একটু বলতেন। জি, অ্যাজমা রোগীরাও ঝুঁকিপূর্ণ, তবে এখানে একটি আশার কথা আছে। যে সমস্ত অ্যাজমা রোগীরা অ্যাজমা চিকিৎসার মাধ্যমে যথাযথ নিয়ন্ত্রণে অ্যাজমাকে রাখে তাদের সংক্রমণের মাত্রা কিন্তু একদম সাধারণের মতো। তবে যারা অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না বা সেই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলেন না, তাদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে এবং সংক্রমিত হলে ফুসফুস সংক্রমিত হওয়ার চান্সও বেশি থাকে। আচ্ছা, যারা সিওপিডি কিংবা অ্যাজমায় আক্রান্ত এইসব পেশেন্টরা আবার তারা করোনায় নতুন করে যদি আক্রান্ত হয়, তাদের আসলে কি করণীয় কিংবা তাদের আসলে কিভাবে চলা উচিত, বিশেষ করে চিকিৎসা পদ্ধতি হওয়া উচিত কেমন? প্রথমেই আমি বলি যে ঝুঁকিপূর্ণ যে গোষ্ঠী যাদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে এবং সংক্রমণ হলে মারাত্মক দিকে যেতে পারে, তার মধ্যে এই অ্যাজমা এবং সিওপিডির রোগী। সেই ক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হলো তাদের চলমান সিওপিডি এবং অ্যাজমার জন্য যে মেডিকেশনগুলো আছে, বিধিনিষেধগুলো আছে, সেগুলো মেনে চলা। একই সাথে তাদের ক্ষেত্রে এই ধরনের বিধিনিষেধ অর্থাৎ সংক্রমিত হওয়ার জন্য যে মাস্ক, মানে প্রতিরোধ করার জন্য মাস্ক পরা এবং বিধিনিষেধ মেনে চলা, সেটা পালন করা উচিত। একই সাথে তারা যদি কোন রকম উপসর্গ দেখে অতি সত্বর চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। নিশ্চয়ই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে একজন ফোনে দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি পাবনা থেকে বলতে চাই, আমার নাম আব্দুল হাই। স্যার, আমার এই বেশ কয়েকদিন জ্বর ছিল, 7 দিনের মতো জ্বর সেরে গেছে, কিন্তু কাশি হচ্ছে।
কাশি হয়েছে। মুনাস খাচ্ছি, কিন্তু তারপরে 3-4 দিন কাশিটা বের হয়েছে, এর আগে বের হতো না। কাশি কতদিন ধরে? আপনার কোনো প্রশ্ন আছে? আমি একটু বলি, আগে থাকতে, সম্মানিত দর্শক, আপনি কি আগে থাকতে অ্যাজমা বা সিওপিডি রোগে আক্রান্ত ছিলেন? না না, আমি আগে এই রোগে আক্রান্ত ছিলাম না। তাহলে আমি একটু বলি, এখন আমাদের একই সাথে করোনা এবং তারই সাথে যে ঋতুভিত্তিক ভাইরাস রোগ, যেটাকে আমরা নরমাল ফ্লু বলি, সেটা চলছে। এই নরমাল ফ্লুর একটা বৈশিষ্ট্য হচ্ছে 2 থেকে 5 দিন যদি জ্বরে আক্রান্ত হয় কেউ, সাথে একটু সর্দি বা ঠান্ডা থাকে, জ্বর চলে যাওয়ার পর এক ধরনের কাশি হয়। এবং এই কাশিটা, আপনাকে একটা সুখবর দেই, এই কাশিটা হয়তো অনেক ক্ষেত্রে এমনিতেই চলে যায়। আপনি যেটা করবেন, আপনি মোনাস জাতীয় ওষুধ খাচ্ছেন, যেটা আপনি 10 দিন থেকে 2 সপ্তাহ খান, সাথে একটু গরম পানির ভাপ নেবেন। আশা করা যায় কোনো অন্য ঔষধ ছাড়াই আপনার এটা ভালো হয়ে যাবে। তবে যদি দেখেন যে এই ক্ষেত্রে ভালো হচ্ছে না, তাহলে একটি বুকের এক্সরে বা রক্ত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নেবেন, অথবা ডাক্তারের সাথে ইতিমধ্যে আপনি যোগাযোগ করবেন। নিশ্চয়ই উনি উপকৃত হয়েছেন। ডাক্তার আব্দুল শাকুর খান, আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব, তবে একটি বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব। আনোয়ার খান মডার্ন হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার আনোয়ার খান মডার্ন হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আমাদের সাথে আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল শাকুর খান। আপনারা প্রশ্ন করুন এবং মতামত দিন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডাক্তার আব্দুল শাকুর খান, আমরা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মানে করোনা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। আমি একটু জানতে চাই যে আগামী দিনের চ্যালেঞ্জগুলো আমাদের আসলে কি হবে। আপনি প্রথমে একটি ভালোর কথা বলেছেন, একটা স্ট্যাবল পর্যায়ে এখন পর্যন্ত আছে। আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? ধন্যবাদ। আসলে আমরা এখন একটা স্বস্তির জায়গায় আছি, এটা আমি আগেই বলেছি। অর্থাৎ সংক্রমণের হারটা 5-এর নিচে, এমনকি 3-এর নিচে অবস্থান করছে। তো এই অবস্থানটা যদি এমন হতো যে এটাই স্থায়ী, তাহলে আমরা খুব বড় স্বস্তিতে থাকতাম। কিন্তু আমরা ভাইরাসের গতি প্রকৃতি জানি এবং বিভিন্ন দেশের সংক্রমণের পুনরুত্থান দেখেছি, আমাদের দেশেও দেখেছি। অর্থাৎ আমরা এখন বড় একটা চ্যালেঞ্জে এই জন্য যে আমরা এখন যেন এইটা মনে না করি যে আমাদের বোধহয় এখন আর বিধিনিষেধ মানার প্রয়োজন নাই এবং আমাদের এত বেশি সাবধানতার প্রয়োজন নাই। এই আত্মবিশ্বাসে যদি আমরা তুষ্ট হয়ে যাই, তাহলে আমাদের সংক্রমণ কিন্তু আবার বেড়ে যাবে। আরেকটি বিষয় হলো, এখন যেমন সবকিছুই খুলে দেওয়া হয়েছে বাস্তবিক কারণেই, এই খুলে দেওয়ার ব্যাপারে আমার ব্যক্তিগত চ্যালেঞ্জটা কিন্তু বেড়ে গেল। অর্থাৎ ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজেকেই বেশি করে ভাবতে হবে, যাতে করে আমরা আক্রান্ত না হই, আমার পরিবার ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে যদি সকল পরিবার চিন্তা করে, তাহলে এটি একটি ব্যাপার। আরেকটি চ্যালেঞ্জের বিষয় হলো, আমরা জানি যে চলমান ভ্যাকসিন প্রক্রিয়া চলছে, আমাদের দেশেও চলছে। আমরা যদিও এখনো অনেক পথ আমাদের হাঁটতে হবে, ভ্যাকসিন আমাদের 70%-এর উপরে জনগোষ্ঠীকে নিতে হবে, আমরা এখনো সেই পথে অনেক পিছিয়ে। কিন্তু আমি আশা করি এখন যেভাবে ভ্যাকসিন প্রক্রিয়া চলছে, এই ভ্যাকসিন প্রক্রিয়ায় সকলে অংশগ্রহণ করে ভ্যাকসিনটাও যেন সম্পন্ন করি। আরেকটি বিষয় আমি বলবো, আমরা জানি যে এটা একটা গ্লোবাল ডিজিজ, অর্থাৎ বিশ্বের যে কোনো জায়গায় দেখা দিতে পারে এবং সেটা যে কোনো দেশে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে কোনো দেশে যদি এটার আবার প্রাদুর্ভাব দেখা দেয়, সেই দেশ থেকে এখানে যেন ভাইরাসটা আবার চলে না আসে, সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া এয়ারপোর্ট এবং অন্যান্য এন্ট্রি পয়েন্টে। অর্থাৎ বিষয়টি চ্যালেঞ্জের ব্যক্তি পর্যায়ে, বিষয়টি চ্যালেঞ্জের পারিবারিক পর্যায়ে এবং একই সাথে রাষ্ট্রের পর্যায়ে। আচ্ছা, খুবই চমৎকারভাবে আপনি বলেছেন সব কিছু। আমি একটু ক্যান্সার এবং যারা যক্ষ্মার পেশেন্ট রয়েছে তাদের বিষয়ে একটু আমি জানতে চাই, বিশেষ করে যাদের যক্ষ্মা আছে আর কি, তারা যদি করোনায় আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে যক্ষ্মা পেশেন্টরা আসলে কী করবে? আপনি যেহেতু বক্ষব্যাধি বিশেষজ্ঞ, কারণ সংশ্লিষ্ট বিষয়গুলো সেই জন্য আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাই। আমরা জানি যে আমরা একটা যক্ষ্মা প্রবণ দেশ, মানে বিশ্বের 7 নম্বর, কখনো 6 নম্বর দেশ আমরা যক্ষ্মার আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে। আমরা জানি যে যতই এই ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ুক অথবা কমুক, এখানে কিন্তু একই ধারায়, মানে যক্ষ্মার যে আগের ধারা, সেই ধারাতে কিন্তু যক্ষ্মা রোগী রয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যক্ষ্মা রোগী যক্ষ্মা আক্রান্ত ওষুধ খাচ্ছেন, সেই অবস্থায় তার এই ধরনের করোনার প্রাদুর্ভাব হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই যক্ষ্মার ওষুধের পাশাপাশি করোনার চিকিৎসা তাকে যথাযথভাবে নিতে হবে এবং তাকে সতর্ক থাকতে হবে যে তার যক্ষ্মা আক্রান্ত যেহেতু, অর্থাৎ তার ফুসফুসটি দুর্বল, তাকে যেন যথাযথ বিধিনিষেধ মেনে চলেন এবং চললে পরে এই রোগ থেকে মুক্ত থাকা যাবে। আরেকটি বিষয় আমি বলবো, আমরা এখন কিন্তু করোনা আক্রান্ত রোগী এবং করোনা পরবর্তী ফুসফুসের জটিলতা নিয়ে ভাবছি।
আমরা এটাও দেখছি ফুসফুস জটিলতার মধ্যে আমরা অনেক সময় বলছি যে এটা করোনা পরবর্তী জটিলতা, কিন্তু সেই ক্ষেত্রে একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমাদের চিকিৎসকদের, যে এই আক্রান্ত ফুসফুসের মধ্যে যক্ষ্মার জীবাণুও থাকতে পারে। আমরা যেন সেই ব্যাপারটি মাথায় রেখে আমরাও যেন ফুসফুসের মধ্যে যক্ষ্মার জীবাণু আছে কিনা সেটা দেখি। একই সাথে নিশ্চয়ই আপনি যা বলছিলেন আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো শুনবো। একটা ফোন এসেছে আমাদের, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অরূপ বলছি কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে বলুন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে সদ্য যারা নিউবর্ন বেবির মা আছে, সদ্য ডেলিভারি যুক্ত মা যারা রয়েছে, যদি কোনো কারণে দেখা যাচ্ছে ওই মায়ের করোনা পজিটিভ, ওই বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করানো যাবে কিনা? আচ্ছা, এটি তো আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন। হ্যাঁ, উনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ব্রেস্ট ফিড করে এরকম মায়ের যদি করোনা হয় তাহলে ব্রেস্ট ফিড করানো যাবে কিনা। আমরা এর আগেও বলছি, আবারও বলছি যে ব্রেস্ট ফিড মায়ের যদি আপনার করোনা হয়, করোনা আক্রান্ত থাকেন, তাহলে তার শিশু তার দুগ্ধ পান করতে পারবেন। সেই ক্ষেত্রে শুধু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ উপায় আমরা বলি যে অবশ্যই মাস্ক পরে নিতে হবে মাকে ভালো মতো পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে শিশুকে দুগ্ধ পান করাতে পারবেন। নিশ্চয়ই উনি উপকৃত হয়েছেন। আমাদের সময় খুবই স্বল্প, সেজন্য আমরা আসলে আর আলোচনাটা বাড়াতে পারলাম না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে দর্শকদের পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, করোনাকালীন চিকিৎসাপত্রে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।